সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার শেষে আবার ফিরে আসছি পাঠদানে। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন এটা বলা হয়, বিরাম চিহ্নকে আবার দুটো নাম আরও অতিরিক্ত অ্যাড করা যায়। সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। ছেদ মানে কাটা আর কি, কর্তন করা, আর জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। ঠিক আছে, এই বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন এটা বাক্যে ব্যবহৃত হয় কেন? আমাদের বাংলা ভাষার যখন মধ্যযুগে এবং প্রাচীন যুগে এটার ব্যবহার ছিল, এই ব্যবহারটা মধ্যযুগে ও প্রাচীন যুগে ব্যবহার হতো না, হতো শুধু একটা, সেটা হলো দাড়ি। দাড়ি যেটা হলো তোমার পূর্ণচ্ছেদ বলা হয়, শুধু কেমন দেখায় একটা লাস্ট। আবার পরবর্তীতে আবার একটা আবার দুটা কবিতা লেখা, যেমন আব্দুল হাকিমের যে তোমার আছে যে কবিতাগুলো মধ্যযুগীয়, সেগুলোর ভিতর দুটো দাড়ি দিয়ে শুধু ব্যবহার করা আছে ছেদ চিহ্ন, অর্থাৎ বিরাম বোঝাতে। বা বাক্য এক নাগাড়ে বলতে গেলে যদি কখনো কোথাও বিরাম না দেওয়া হয়, তাহলে কিন্তু প্লেনের মতন শুধু চলতেই থাকবে, কিন্তু এটা কখনো বাক্য বোঝা যাবে না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হবে না। তো সেক্ষেত্রে এই বিরাম চিহ্নর প্রয়োজনীয়তা নিয়ে শুরু করলো প্রথমে উইলিয়াম কেরি। ঠিক আছে, শুরু করলো কিভাবে? ইংরেজি শব্দ যে ফুল স্টপ, কোলন, ড্যাশ এগুলো দিয়েই বাংলা ভাষার সূত্রপাত। কিন্তু বাংলা গদ্য দিতে সর্বপ্রথম বাংলায় বিরাম চিহ্নের ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা হয়তো নাম শুনছ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ তাকে বিদ্যার সাগর বলে আখ্যায়িত করা হয়। তিনি প্রথম বাংলা ভাষার গদ্য রীতিতে বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন এবং পরবর্তীকালে এই বিরাম চিহ্নর ব্যবহারগুলা তোমার এই দেবেন্দ্র, তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর, এরা একত্রিত হয়ে বিদ্যাসাগরকে প্রধান রেখে পরবর্তী বাংলার ব্যবহারটা, এই গদ্য রীতিতে বাংলার বিরাম চিহ্নের ব্যবহারটা একটু পরিমার্জন করে শুরু করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে বাংলা ভাষায় ব্যবহার করি, এই বিরাম চিহ্ন ভুলভ্রান্তির কারণে বাংলা ভাষার অর্থের পার্থক্য হয়, মনের ভাব প্রকাশের বিঘ্ন ঘটে, যার ফলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলা এবং লেখা খুবই দুরূহ হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আমরা যাই যে বাংলা ভাষার ব্যবহারে বিরাম চিহ্নের ব্যবহার কোথায় কোথায় হওয়া উচিত এবং বিরাম চিহ্নগুলোর নাম কি, ইংরেজি নামই বা কি, বাংলা বা বাংলা অর্থ কি। হ্যাঁ, এটা কত সময় ধরে আমি যদি বিরাম দিয়ে যদি বসে থাকি, যেমন আমার পূর্ণ একটা বাক্য বলতে লাস্টের দিকে আমার বিরাম নিতে হবে, যেটাকে বলা হয় তোমার দাড়ি বা সেমিকোলন বা পূর্ণচ্ছেদ, এইগুলো যখন ব্যবহার করবো তখন তো বিরাম বলতে কি আমি এক লাইন পড়ে কি বসে থাকবো? অনেক সময় বিরাম নেব বা সময় নেব, এটা তো কালক্ষেপণ করা যাবে না। কিন্তু কত সময় নিতে হবে তার উপরে তোমাদের পাঠ্যপুস্তকে হয়তো এত গুছানো কম আছে, কোনটার কোন ব্যবহার, কোথায় কতটুকু থামতে হবে, বিরাম নিতে হবে, হ্যাঁ, কি নাম, কোন চিহ্নের কি নাম, সেটা। তাহলে এখন আমরা আসি বিরাম চিহ্ন কাকে বলে। বাক্যে ব্যবহৃত আমাদের যে সকল বাক্যাংশের ভিতরে, বাক্যের ভিতরে এবং শেষে, বাক্যের শেষে বা বাক্যের সমাপ্তি শেষে যে সকল চিহ্নগুলো ব্যবহৃত হয় সেইগুলোকে আমরা বলবো বিরাম চিহ্ন। বাক্যের শেষে এবং মাঝে
মধ্যে বা অভ্যন্তরের ভিতর যে সকল চিহ্নগুলো ব্যবহার করে দাড়ি, কমা, সেমিকোলন, এগুলোকে আমরা বলবো বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্ন জানলাম, এটা একটা ছকের মাধ্যমে আমরা কিভাবে পুরো বিরাম চিহ্ন লিস্টটা কিভাবে পেয়ে বিরাম চিহ্নটা কিভাবে ব্যবহার করতে পারি এবং মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে এই ছকটা। এটার ব্যবহার থেকে শুরু করে সবটাই আছে। দেখুন, ব্যবহৃত নাম, প্রণম ব্যবহৃত নাম, আমি মানে বিরাম চিহ্ন ব্যবহার, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন ব্যবহার করবো। সে ব্যবহৃত নাম কি হচ্ছে? কমা। এই বাংলা অর্থ আবার এটা আমরা বাংলায় ব্যাকরণে আমরা এর অর্থটা ব্যবহার করতে পারি পাদচ্ছেদ। পাদ, আমি আগেই তোমাদের একটা ক্লাসে পড়ছি যে এখানে সংজ্ঞার নামে নামে, হ্যাঁ, সংজ্ঞার নামে নামে আমাদের কিন্তু বাংলা ভাষা যে সকল নামের সাথে সংজ্ঞার একটা সুন্দর সাদৃশ্য রয়েছে। পাদচ্ছেদ বলতে বোঝাচ্ছে পায়ে, পাদ মানে পায়ের নিচের দিকে, অর্থাৎ আমি যখন শব্দ বলবো, শব্দ বা বাক্য বলবো তার নিচে, যেমন আমি বললাম সংযোগ, সংগতি, এই যে সংগতি, এইটার নিচে যে পাদে আমি বা নিচে আমি এই শব্দটা যে চিহ্নটা দেবো সেই জন্য পাদ ছেদ, অর্থাৎ পায়ের জায়গায় ছেদ করা হচ্ছে। এটাকে ছেদ মানে খতম বা ই বোঝায়, কিন্তু এটাকে ছেদ না, পায়ের আমি চিহ্ন দিয়ে এটাকে একটা ওখানে বিরাম। তো এটা থামতে হবে কিভাবে? পাদচ্ছেদ। এর ইংরেজি নামটা কি ছিল? কমাই। আকারটা এই ধরনের। আমরা কয়েকটা ইসে ভাগ করছি, বা ব্যবহৃত নাম, বাংলা অর্থ কি, ইংরেজি নাম কি, আকার কেমন, এটা বিরাম চিহ্ন সময়টা কতটুকু আমি বিরাম নেব বা চিহ্নটার অবস্থান নেব, এই চিহ্নটা ব্যবহারের জায়গায় আমি কতটুকু থামবো বা কত সময় আমি বিশ্রাম নেব এখানে। আবার ব্যবহৃত স্থান, ব্যবহৃত স্থান কোথায় কোথায় এটা কিভাবে ব্যবহার করা হয়। আসি, ইংরেজি নাম কমা, আকার এইটা, বিরাম সময় এক বলতে যত সময় আমরা যখন এক বলি, 1, 2, 3, 4 এইভাবে যখন সংখ্যায় এক বলার যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমি কমাই যে থাম। যেমন আমি কতগুলো ফলের নাম বললাম, যদি বলি আম, জাম, নারকেল, কাঁঠাল, এখন যদি আম, জাম, নারকেল, সুপারি, কাঁঠাল এরকম যদি বলি তাহলে তো হবে না। আমার প্রত্যেকটা শব্দকে বা বিশেষ্য বা বিশেষণটাকে আলাদা আলাদা করে, যেমন আমি বিশেষ্য এই যে বললাম একটু আম, এরপরে লাগলাম জাম, এরপরে লাগলাম কাঁঠাল। তো আমি যদি এইগুলা এইভাবে যদি আমি কমার মাধ্যমে, সেটের মাধ্যমে যদি না বুঝাই বা না বলি, এটা চিহ্নটা যদি ব্যবহার না করি, তাহলে আম, জাম, নারকেল, সুপারি, কাঁঠাল, কলা, আতা, পেয়ারা, কামরাঙ্গা, ঠিক এরকম শব্দগুলা বোঝাবে। অর্থাৎ বিরাম চিহ্নের যে প্রয়োজন আছে সেটা আমরা এখনই উপলব্ধি করতে পারবো। এখানে একটা জিনিস দেখা যায় যে এই যে কোথায় কোথায় এক বলতে যে সময় লাগে সেই সময়টা আমরা ওখানে বিশ্রাম নেব। এখন তোমার ছেদ চিহ্নর বেলায় এক বলতে যে সময়, সেই সময়টা যদি আমরা লাগাই তাহলে কিন্তু এই সময়টাকে আমাকে অনেক সময় লাগাতে পারবো না, আমরা এক বলার সময়টাকে শুধু আমরা লাগাতে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই 1, 2, 3 এই সময়টুকু বেশি আমরা করতে, তাহলে এটা কোথায় ব্যবহার হয়, এই কমাটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। আমি একটু আগেই বলছি যে যখন আমরা কমা ব্যবহার করবো না তখন কিন্তু এটা আমাকে অনেক দ্রুত বলে যেতে হবে, যেমন আম, জাম, নারকেল, সুপারি, কাঁঠাল, কলা, আতা, পেয়ারা, কামরাঙ্গা, তাল। আর যখন আমি এইটা ইসে ব্যবহার করব কমার মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে, তখন বলবো আম, জাম, নারকেল, সুপারি, কাঁঠাল। এই এক বলা 1, 2, 3 এরকমভাবে সময়। তাহলে আমরা সুপারির মতো একাধিক বিশেষ সুপার, যেটা বললাম আম, জাম, নারকেল,
বিশেষণ যেমন লোক খারাপ ভালো, হ্যাঁ, এই যে খারাপ ভালো গুণগত বিশেষণ বোঝাতেও আমার কমা ব্যবহার করা যেতে পারে। সম্বোধন পদের শেষেও আমি কমা বলবো, যেমন একজনকে সম্বোধন করলাম মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য। তো এখানে আমার এই মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যের শেষেও আমার কিন্তু কমা ব্যবহার করতে সম্বোধন। মাসের তারিখ বোঝাতে আমরা মাসের তারিখ লিখি 8ই অক্টোবর, 8 অক্টোবর, হ্যাঁ, এখানে তারিখ বোঝাতে তখন আমার কিন্তু আজকে 26 সে, এই যে এখানেও আমার মাসের তারিখ বোঝাতেও আমাকে কিন্তু কি করতে হচ্ছে, কমা ব্যবহার করতে হবে। আবার কোথায় হচ্ছে তারিখ, বাড়ি বা কোথাও রাস্তাঘাটের চিহ্ন, যেমন 8 নং দক্ষিণ গোড়ান, এই 8 নং এর পরে দক্ষিণ গোড়ানের শেষে আমিও এরকম বাড়ির চিহ্ন বসাবো। আবার রাস্তার নাম যদি বলি, রাস্তার নাম সেখানেও আমি কমা ব্যবহার করবো। রাস্তার নাম যেমন তোমার ইকবাল রোড, শহীদ ফারুক ইকবাল রোড, হ্যাঁ, ইকবাল রোড, এই যে কোথায় রাস্তার নামের পরে কমা আছে, এখানে আমি কমা ব্যবহার করছি। তাহলে এক্ষেত্রেও আমাকে কি করতে হবে, আমি কমা ব্যবহার করব। আসি সমজাতীয় একাধিক পদ, যেমন জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয় সমজাতীয় একাধিক পদ, হ্যাঁ, এই একাধিক পদ যেমন চাচা, চাচি, এখানে কিন্তু এই যে মামা, আচ্ছা মামা, মামি, এই যে একাধিক পদ, সমজাতীয় একাধিক পদের বেলায়ও আমি কিন্তু এখানে জোড়া জোড়ায় কমা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কমা কোথায়, কখন, কতটুকু থামতে হবে, কতটুকু আমার এই কমা এই কোথায় কোথায় ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমরা আজকে জানতে হবে। কমা গেল। আসি সেমিকোলন। সেমিকোলন ব্যবহৃত, আমরা বাংলা ভাষায় ব্যবহৃত নাম সেমিকোলন। এটা কিন্তু আমাদের এই অনেক শব্দ, আমি আগেই বলছি একবার যে বাংলা ভাষার অনেক শব্দ আছে এখন আমার বাংলা ভাষার সাথে জড়িত, যেটা একবারে বলা যায় যে ইংরেজি শব্দ থেকে আমার এটা আসা শব্দ, এই সেমিকোলনগুলো, তারপরে তোমার ব্র্যাকেট, কোলন, হ্যাঁ, কোলন, ড্যাশ, এই সবগুলো কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ আগে বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এই বাংলা গদ্যরীতিতেই কিন্তু তোমার এই জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন ব্যবহার শুরু করে। অবশ্য এর আগে শুরু করছিল কে, উইলিয়ামকে। তো আসি সেমিকোলন, এটাকে বলা হয় অর্ধচ্ছেদ। সেমিকোলন মানে সেম কোলন, হ্যাঁ, অর্থাৎ অর্ধচ্ছেদ, এটা বাংলা অর্থ আসবে অর্ধচ্ছেদ, আর ইংরেজি নাম হচ্ছে সেমিকোলন, বাংলা নাম হচ্ছে অর্ধচ্ছেদ, মানে অর্ধেক ছেদ করা, যেটাকে আমরা দৃষ্টিতে এরকম সেমিকোলন উপরে, এখানে হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, আমরা 1, 2 বা যদি 2 পর্যন্ত যদি বলি তাহলে তার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়, মানে এক বলতে যতটুকু সময় লাগে তার দ্বিগুণ সময় আমরা এটা ব্যবহার করবো বা থাকবো, থামবো। আর বাক্যাংশের শেষে এটা প্রায় বেশিরভাগই একটা বাক্যে পূর্ণ বাক্য বলতে মাঝে যেটা ব্যবহার করা হয় সেইটা আমরা এই বাক্যাংশের শেষে ব্যবহার করি। তো এখন দেখি দাড়ি। দাড়ি আমরা এটা বাংলা ব্যাকরণগতভাবে দাঁড়িয়ে চল করে থাকি, কিন্তু এটা বাংলা অর্থ দাঁড়ায় দাঁড়িয়ে হচ্ছে হলো পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ মানে পরিপূর্ণভাবে, অর্থাৎ আমার বলার কথাটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এটাকে পূর্ণচ্ছেদ অর্থাৎ দাঁড়িয়ে, হ্যাঁ, অর্থাৎ ফুল স্টপ, ইংরেজি নাম হচ্ছে ফুল স্টপ, মানে পরিপূর্ণভাবে এখানেই শেষ, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা ফুল স্টপ মানে পূর্ণচ্ছেদ, মানে এখানে আমাকে অবস্থান করতে হবে, দাঁড়াইতে হবে। এখন দাঁড়াতে বলে কিন্তু এটা হচ্ছে আমি পরবর্তী বাক্যগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আমি ওখানে বসে পড়বো না বা থাকবো না, এখানে কিন্তু আমাকে অলরেডি চালাই যেতে হবে, মানে ওখানে আমার পূর্ণ বিশ্রাম নিতে হবে। কিন্তু
পরবর্তীতে শব্দ না থাকলে ওখানে আমাকে ক্লোজ করে দিতে হবে। এই জন্য ইংরেজি ভাষার সাথে সঙ্গে পূর্ণচ্ছেদ বা ফুল স্টপ চিহ্ন আমরা একটা দাড়িতে বাংলা ভাষায় ব্যবহার করি, পূর্ণ দাড়ি এইভাবে দেখো এটা। আর ইংরেজিতে ব্যবহার করি যেটা, সেটা হচ্ছে শুধু একটা ফুল স্টপ। বাংলা ভাষা এটা, ইংরেজি ভাষা এখন এটা বলা যায় বাক্যাংশের সমাপ্তির শেষে এটা ব্যবহার করবো কি বাক্য, পূর্ণ বাক্য যখন বলবো। হ্যাঁ, আমরা প্রতিদিন স্কুলে যাই, এই যে এই যে যাই লাস্টের দিকে আমি ব্যবহার করতে পারি। বাবা আমাকে ডেকে অনেক কথা বললেন, দাঁড়ি একবার থামে। আবার এই যে বলেন বা গাড়ি সঙ্গে, অর্থাৎ বাক্যের যখন শেষ হয়ে যাবে, বাক্যের পরে আর কোনো বলার আকাঙ্ক্ষা থাকবে না বা কোনো শিশু, তখন কিন্তু এই আমার পূর্ণচ্ছেদ বা ফুল স্টপ চিহ্নটা ব্যবহার। এখন আসি প্রশ্ন চিহ্ন। বাংলায় ব্যবহৃত নাম আছে প্রশ্ন চিহ্ন, বাংলা অর্থে নাম আছে প্রশ্নবোধক। বাংলা অর্থে নাম আছে প্রশ্নবোধক চিহ্ন। বাংলা ব্যবহৃত নাম প্রশ্ন চিহ্ন, আর প্রশ্নবোধক চিহ্ন হলো বাংলায় অর্থ নাম। আবার ইংরেজি নাম হচ্ছে নোট অফ ইন্টারভেনশন, নোট অফ ইন্টারভেনশন। এখন ওটা থামার কত সময়? এক সেকেন্ড বলার সময়টাকে এটা আমরা এক সেকেন্ড, যখন এক সেকেন্ড আপনার এক সেকেন্ড সাধারণত ধরে থাকি এক বলার সময়টা। এটাও আমার বাক্যের শেষে আমরা যেমন তোমার নাম কি, এই যে তোমার নাম কি বেলায় শেষে আমরা এই চিহ্নটা অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করে থাকি। বুঝতে পারছে? আবার আসি বিস্ময় চিহ্ন। হ্যাঁ, বিস্ময়সূচক চিহ্ন বাংলা অর্থ, আবার নোট অফ এক্সক্লামেশন। হ্যাঁ, এটা হলো ইংরেজি। এখানে আমরা যখন দুঃখ, হতাশা, আনন্দ, বিষাদ এই সবগুলো ব্যবহার করি, যখন এই কথাগুলো যখন প্রকাশ করি, হায় কি অবস্থা, লোকটা এইমাত্রই আলাপ করে গেল, এইমাত্রই মারা গেল, তখন এই যে মনের ভিতর যে একটা বিস্ময় মানে আবেগী প্রকাশ করা, আবেগে কিছু প্রকাশ করতেই আমাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে তো আমাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আমরা জিতছি হুগরে, হ্যাঁ, আমরা খেলায় জিতছি। হ্যাঁ, আজ একটা ট্রেন দুর্ঘটনা হলো, এইমাত্র একটা ট্রেন দুর্ঘটনা, এই যে বিষয়, হ্যাঁ, এখানে ক্ষেত্রে আমরা কিন্তু বিশাল হায় সে অঙ্কে ফেল করলো, যে অঙ্কে ভালো জানে, এ ধরনের আমরা যখন বাক্য ব্যবহার করব, তখন কিন্তু সেই বাক্যের শেষে আমার এই বিশেষ চিহ্ন বিষাদ, দুঃখ প্রকাশ করতে, হ্যাঁ, এইগুলো কিন্তু আমার তখন ব্যবহার করতে আসি। অর্থাৎ হৃদয়ের আবেগটাকে প্রকাশ করার শেষে আমি এই বিষয়টা চিহ্ন কোলন, যেটা এই চিহ্ন। হ্যাঁ, তো এই কোলন ব্যবহার করার জন্য ওই একই সময় এক সেকেন্ড সময় বলার যে সময়, সেটাকে আমার ওই সময় নিতে হবে। থামতে, বলার সময় বা বলার সময় একটি পূর্ণ বাক্যের পরে বাক্যাংশ করে, যেমন সভায় সিদ্ধান্ত গ্রহণ হল, সভার সিদ্ধান্ত সমূহ, এই যে সভা সিদ্ধান্ত সমূহ, সিদ্ধান্ত এই যে কোলন দিয়ে আমি শুরু করি, এটা শেষে। তো এই ক্ষেত্রে আমার এটা ব্যবহার করতে হবে। আসি কোলন ড্যাশ, আগে ছিল কোলন, তারপরে একটা ড্যাশ, এই হলো কোলন ড্যাশ। এই কোলন ড্যাশ, কোলন হলো দৃষ্টান্ত ছেদ, আর কোলন ড্যাশ হলো ছেদ বাক্য সংগতি চিহ্ন। হ্যাঁ, কোলন ড্যাশ ছেদ বাক্য সংগতি চিহ্ন, অর্থাৎ উদাহরণ দৃষ্টান্ত যখন আমি প্রয়োগ করব, তখন আমি উদাহরণ দিচ্ছি যে উদাহরণ, যেমন, এগুলা দৃষ্টান্ত যখন আমি প্রকাশ করব, তখন কিন্তু আমার এই চিহ্নটা ড্যাশ, শুধু কোলন থাকবে না, ড্যাশ এই চিহ্নটা থাকবে, এই ড্যাশ। তো ড্যাশটা
যৌগিক এবং মিশ্র বাক্যের সংযোগ বোঝাবে। যৌগিক এবং মিশ্র বাক্যের একটা বাক্য বললো, সেই বাক্যটার সাথে যখন সংযোগ বোঝাবে তখন, অর্থাৎ তাহারা বাড়ি গেল এবং তারা বাড়ি গেল এবং তাদের খাবারের জন্য ব্যবস্থা খাবারের জন্য ব্যবস্থা দ্রুত ব্যস্ত হয়ে পড়ে। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আমি কোলন দেয়, অর্থাৎ একই উদাহরণ বা যৌগিক ও মিশ্র বাক্যের যখন সংযোগ হবে তখন আমি কোলন ড্যাশ ধরব। আসি উদাহরণ চিহ্ন, অর্থাৎ যখন আমি কোনো কথা বলবো, কোনো ব্যক্তি বা কোনো কিছু ইন্ডিকেট করে কথা বলবে, তখন কিন্তু বক্তার উক্তিটাকে, বক্তা এখানে কিন্তু থামার প্রয়োজন নেই। বক্তার উক্তি যেমন বাবা বললেন, বাবা বললেন, এই বললে এখানে কমা দিয়ে হবে। আবার উদাহরণ চিহ্ন একটা বা দুটো, প্রথম হলো এক, হ্যাঁ, এখানে কিন্তু থামা প্রয়োজন। একটা কথাকে যদি আমি আটকে দিই তাহলে উপরে একটা, নিচে, উপরের দিকে শেষেরটা, নিচের দিকে কিন্তু প্রথমটা। এইটা একভাবে ব্যবহার করা যেতে পারে। একটা তোমার একটা উদাহরণ চিহ্ন আবার ডবল জোড়ায় জোড়ায়, পরবর্তীতে আবার জোড়ায়। কারো উক্তিটাকে যদি আমি করি এদের নিচের দিকে আর এটা উপরের দিকে, কারো উক্তিটাকে যদি আমি প্রকাশ করি এই উদাহরণ চিহ্নের মাধ্যমে আমাকে প্রকাশ করে তার উক্তিটাকে প্রকাশ করতে হবে। যেমন কারো সংজ্ঞা, সেটাকে আবার দিতে হবে। তিনি বাবা বললেন যত টাকা লাগে চিকিৎসা করে, এই যত টাকা, বাবার কথাটা সরাসরি তুলে ধরা এই উদাহরণ চিহ্নের মধ্যে এক করে এই যে যত টাকা লাগে খরচ, তাহলে এই যে দুটা কমা, এটা জোড়া জোড়ায় একটা অথবা জোড়ায়। আসি হাইফেন, একটা হাইফেন বাক্যের সংযোগ যেটা মনে করি, যেমন মামা, মামি, হ্যাঁ, এইটা দুটো মাঝে এই যে সংযোগ স্থাপন করা শব্দ বা বাক্যাংশের সংযোগ, এই যে হাইফেন ব্যবহার করা হচ্ছে, এটা এখানেও কোনো থামার প্রয়োজন নেই। বাবা, মা, চাচা, চাচি, চাচা, চাচি, এখানেও তাহলে এই যে আমরা দেখলাম যে হাইফেন, এখানে হাইফেনটার চিহ্নটা এই। তো এক্ষেত্রে আমার বাক্যের বা শব্দের সংযোগটাকে হাইফেন দ্বারা। আসি বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন যেটা শুধুমাত্র গণিত শাস্ত্রে ব্যবহার করা হয়, আমরা বাংলা ভাষায় ব্যবহার করি খুব কমই, শুধু গণিত শাস্ত্রে ব্যবহার করা হয় বন্ধনী চিহ্ন। মানে ফাঁক ধরে রাখে, একটা জিনিস আমি আটকে দিলাম এইখানে, দেখলাম, হ্যাঁ, যেমন 1 + 2 ফাঁক ধরে রাখে, আবার সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, এইগুলা থার্ড ব্র্যাকেট, এইগুলা শুধু গণিত শাস্ত্রে আমাদের ব্যবহার করা হয়। তো এখানে এই ব্যবহারিত আমরা দেখলাম এই যে গণিত শাস্ত্রে ব্যবহার করি, বাংলায় ব্যবহার করি কখনো কখনো আমরা পাশে একটা লেখার জন্য। যেমন আমি বলি এই যে কমাটা লিখলাম, কমাটা এইভাবে আটকায় দিলাম, এদিকে কমা আবার এইভাবে লিখলাম। এই ক্ষেত্রে আমরা এই সমস্ত ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি, এটা ব্যবহৃত এক্সটেনশন। তো এই ছিল আর কি আজকে। আরো পরবর্তী ক্লাসগুলো তোমরা আরো বেশি বিশদভাবে জানতে পারবে। বিরাম চিহ্নের ব্যবহার যখন অষ্টম, নবম, দশম শ্রেণীতে উঠবে তখন দেখবে এটার ব্যবহার এবং সুন্দর এবং আরো পুঙ্খানুপুঙ্খভাবে আর পর্যালোচনা করা হচ্ছে বা জানতে পারবে। তবু প্রাথমিক ধারণাটা যেটা আমি এটা দিতে পারলাম হয়তো। এখন যে এই বাংলা ভাষায় ব্যবহৃত যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, এটাকে আমরা কিন্তু আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হলো দুটো অংশ, এটা এই দুটো অংশ, একটা হচ্ছে হলো শেষে বাক্যের ব্যবহার, একটা মধ্যে, এই দুটো অংশ। আমরা যে অংশ আমি সমস্তটাই কোথায় তোমাদেরকে
একটা ধারণা দিতে পারছি বাংলা ইংরেজি আকার কেমন ব্যবহারের স্থানগুলোকে। তো পাঠ্যপুস্তকে দেখবে সুন্দরভাবে আরও লেখা আছে, বলা আছে, তো সেইগুলো তোমরা একটু বাসায় চর্চা করো। তো আজকে আমার মনে হয় বিরাম চিহ্ন যতটুকু জানলে পরবর্তীতে আরও পড়ে জানতে পারবে। আর চেষ্টা করবে এই সময় বার্ষিক পরীক্ষার একটা প্রস্তুতি নেওয়ার জন্য। বাসায় বসে পড়ালেখা করবে ঠিক মতন রীতিমতন, দেখবে হ্যাঁ অনেক কিছু। যদিও আমাদের এই করোনা চলাকালীন সময় জানি না কতদিন, বা আমরা বলতে পারবো না যে কতদিনে তোমাদের কাছে সরাসরি আমরা ফিরে আসতে পারবো, তবুও আমি বলি যে বাসায় একটু পড়ালেখা করার চেষ্টা করো, বইটা একটু উল্টাপাল্টা ঘাটার চেষ্টা করো। যেদিন যে শ্রেণীর পাঠে অংশগ্রহণ করো সেই পাঠে তোমাদের সেইভাবে টাইম টু টাইম এটা রপ্ত করার চেষ্টা করো, দেখবে ব্যাপারগুলো সহজ হয়ে গেছে জানার এবং বোঝার। যাই আমি সবার দীর্ঘায়ুষ আরেকটু বলি যে আমরা যারা করোনা রোগী আছে তোমার আশেপাশে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, এটা আগেও বলছি এখনও বলি, এবং তাদের তোমার মানবীয় গুণাবলী দিয়ে তাদেরকে কথাবার্তা বলবে, সালাম দেবে, হ্যাঁ, এবং তাদের সাথে কখন দৃঢ় আচরণ করবে। তাহলে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে হ্যাঁ আমার এই আজকের তোমাদের পাঠদান সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। এই নাসির স্যার অফ করেন। ক্রিয়াটা